তাহলে দেখো আজকে আমাদের যেটা টপিক সেটা হলো প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায় মানব শরীরতন্ত্রের একটা টপিক, সেটা হলো রক্ত ও সঞ্চালন, তাই না? হিউম্যান ফিজিওলজি, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তো এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, একটা হলো কি ব্লাড আর একটা হলো তার সার্কুলেশন বা সংবহন বা সঞ্চালন, ঠিক আছে? তো এখানে ব্লাড কি আমরা জানি, এটা অনেকটা চিনি আর কি। ব্লাড কি সংজ্ঞা হিসেবে না বলতে পারলেও এটা আমরা ব্লাড কি জানি, যে এটা আমাদের শরীরের ভেতর প্রবাহিত হয়, কোথাও কেটে গেলে রক্ত পড়ে লাল রঙের, তাই না? লাল রঙের যেটা পড়ে সেটা হলো রক্ত, আমরা সবাই চিনি, ছোটো বাচ্চা চিনি। তো এখন কথা হলো এই রক্তের ভেতরে আমাদের অনেক পড়া আছে, রক্ত কী কী দ্বারা গঠিত, ঠিক আছে, অর্থাৎ এর কম্পোজিশন কী কী, ঠিক আছে, এগুলো আমরা দেখব। আর সার্কুলেশন বা সংবহন, অর্থাৎ রক্ত কীভাবে আমাদের দেহে প্রবাহিত হয়, একা একা কি যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে? তো একা একা গেলে দুপুর দিকে ওঠার কথা না, গ্রাভিটির কারণে রক্ত শুধু কোন দিক যাইতো, নিচের দিকে, আর উঠে আসতো না, হয়তো পাট ছিদ্র হয়ে নিচ দিয়ে পড়ে যাইতো। তো দেখো ব্লাড সারা শরীরে যাচ্ছে, আবার উপর দিকে উঠে আসতেছে। তো এটা কেন যাচ্ছে, গ্রাভিটির বিরুদ্ধে কেন যাচ্ছে ব্লাড, তাই না? উপর দিকে যাচ্ছে, এগুলো আমরা দেখব। তো কোন শক্তির কারণে রক্ত সংবহিত হচ্ছে এটা আমরা দেখব, ঠিক আছে? এবং এই রক্ত সংবহন এবং ব্লাডের সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আমরা জানবো, কী কী ধরনের রোগ আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে আছে, বুঝছো? সেগুলো আমরা দেখব। ওকে, তো এখানে যদি বলি প্রথমে যেটা আসি, রক্ত সংবহন, একটা কথা বলতেছিলাম, রক্ত সংবহন বা সঞ্চালন এটা দুই ধরনের আমরা দেখি, একটা হলো বদ্ধ রক্ত সংবহন, একটা হলো মুক্ত রক্ত সংবহন। বদ্ধ, একটা হলো মুক্ত। যখন রক্ত একটা ক্লোজ ক্যাভিটির ভেতরে সংবহন হয় তখন বলি আমরা বদ্ধ রক্ত সংবহন, যেটা সাধারণত উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়। আর এটা হলো আমাদের মুক্ত রক্ত সংবহন, যেটাকে আমরা ল্যাকুনার বলে থাকি। এটা কেমন? যখন রক্ত শুধুমাত্র হার্ট এবং রক্তনালীর ভেতরে সীমাবদ্ধ থাকে, হার্ট এবং রক্তনালী, হার্ট তো বোঝো, আর রক্তনালী বলতে ধমনী, শিরা, কোষিক তালিকা। যখন এর ভেতরেই রক্ত শুধু সঞ্চালন করবে তখন তাকে বলবো আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, যেটা মানুষের মধ্যে দেখা যায়, ঠিক আছে? আর মুক্ত রক্ত সংবহন বলতে সেখানে একটা ক্যাভিটি থাকে, কি থাকে, মানে একটা গহ্বর থাকে, এই গহ্বরের মধ্যে রক্ত থাকে এবং এই গহ্বরতে কিছু যে নালিকা আছে, এই নালিকার মাধ্যমে কোষে গিয়ে রক্ত মুক্ত হয়। কোথায়? কোষে রক্ত যাইতে পারে, অর্থাৎ এখানে হলো ডাইরেক্ট কোষের সংস্পর্শে রক্ত যায়। যেটা মুক্ত এটা হলো কোষের সাথে বা টিস্যুর সংস্পর্শে যায়, কিন্তু বদ্ধের ক্ষেত্রে কোষ বা টিস্যুর সংস্পর্শে রক্ত যায়। এটা মনে থাকবে, দেখে নিবা। এটা হলো হাইড্রাতে দেখবা মুক্ত এবং বদ্ধ রক্তের সংবহনের একটা পার্থক্য দেওয়া আছে, শখ দেওয়া আছে, ওই শখটা আপাতত দেখে নিবা, দেখে নিলে ক্লিয়ার হবে। হাইড্রা কেন? ঘাস ফড়িংয়ে থাকতে পারে, ঘাস ফড়িংয়ে আছে, ওখানে দেখে নিবা। তাহলে তো মানব দেহের অভ্যন্তরে এক বিশেষ তন্ত্র খাদ্য, সার, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য পরিবহন এবং দেহের তাপমাত্রা ও বিপাকিয়া নিয়ন্ত্রণ করে। যা কত কাজ করে, খাদ্য সার পরিবহন করতেছে, শ্বসন গ্যাস পরিবহন করতেছে। শ্বসন গ্যাস বলতে কি, কাকে বোঝায় বলো তো? হ্যাঁ, দুইটা। এবং রেচন বর্জ্য, রেচন বর্জ্য বলতে কি, বিপাকীয় পরীক্ষার ফলে আমাদের দেহে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় তাকে রেচন বর্জ্য বলা হয়, এগুলো পরিবহন করে। পরিবহন বলতে দেহে তৈরি হচ্ছে, এগুলো কী করতে হবে, ফালাই দিতে হবে দেহের বাইরে। ওই যে পৌরসভার ট্রাকগুলো আছে না, ঠিক এইরকম জিনিস। তো দেহের তাপমাত্রা এবং বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ওকে, তারপর কি বলছে, বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। এটা আমরা বুঝতে পারবো পড়লেই। রোগ জীবাণু প্রতিরোধের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে সাধারণত আমাদের রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। প্রতিনিয়ত আমাদের দেহের ভেতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করতেছে। আমরা কি ওষুধ খাই? ওষুধ খেতে হয় না, দেহের একটা নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এটা কি ব্লাডের মাধ্যমেই হয়ে থাকে আর কি। এর নাম হলো রক্ত সংবহন তন্ত্র। ওকে, তো দেখো, রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। সংজ্ঞাটাকে বুঝতে করতে হবে, লাগবে। তাহলে রক্ত সংবহন তন্ত্র কাকে বলা হয়, এটা সংজ্ঞাটা বুঝতে করতে হবে। রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। সহজ সংজ্ঞা, কিন্তু মনে রাখতে হবে। তারপরে কি, ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে কি করছে, তিনি 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। এই বিজ্ঞান নামটা মনে রাখতে হবে। সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দেন কে? উইলিয়াম হার্ভে, ঠিক আছে? ওকে, তাহলে এই অর্থে আমরা তাহলে হৃৎপিণ্ডের রক্ত সংবহন
সংবহনতন্ত্র এবং হৃৎপিণ্ডের কিছু জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা করব। কী কী দেখো, রক্তকণিকা এবং লসিকা সম্পর্কে জানবো, রক্ত জমাট বাঁধার কারণ, কী কী কারণে রক্ত জমাট বাঁধে এবং জমাট বাঁধার উপকারিতা কী এবং অপকারিতা কী, এগুলো সবই জানবো। কোথায় রক্ত জমাট বাঁধা উচিত আর কখন রক্ত জমাট বাঁধা উচিত না সেগুলো জানবো। ব্যবহারিক কিছু আছে, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ড আসলে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং আরও এখানে যে মেইন গঠনগুলো সেগুলো আমরা জানবো। হৃৎপিণ্ডের দশাসমূহের ব্যাখ্যা জানবো, হার্টবিটের দশাসমূহের ব্যাখ্যা জানবো। আমরা জানি, বলছিলাম একদিন হয়তো বা, হৃৎপিণ্ডের যে মানে কম্পন যেটা হয় এটা আবার বিভিন্ন টাইপের আছে, এগুলো জানবো। যেমন হার্টবিটের নিয়ন্ত্রণে এসএ নোট, এবি নোট, এগুলো নোট সম্পর্কে জানোই না তোমরা এখনও, তো এগুলো জানবো। হৃদরোগের বিভিন্ন অবস্থা এবং করণীয়, মানে বিভিন্ন ধরনের হৃদরোগ, তাদের অবস্থা এবং সেগুলো করণীয়, সেগুলো আমরা কীভাবে ডায়াগনোসিস করবো এগুলো জানবো। হৃৎপিণ্ডের স্বাভাবিক রক্ত সঞ্চালনে পেসমেকারের কার্যক্রম, পেসমেকার বলতে কি, এখানে কিছু মেশিন আছে লাগানো, বুঝছো, আর্টিফিশিয়াল না, এগুলো কি ন্যাচারাল, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু আমাদের এমন কিছু আছে যেগুলো হার্টকে পাম্প করায়, যেমন এই যে এসএ নোট, এবি নোট, পার্কিনজি তন্ত্র বা পার্কিনজি আঁশ, এইগুলো আমাদের হার্টকে কম্পমান রাখে অলওয়েজ, তাই না, হার্ট সবসময় কাঁপতেছে না, তো এইগুলোর কারণে হয়ে থাকে। ওকে, এবং হার্ট কিন্তু আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত নয়, হার্ট হলো ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত নয়। ওকে, নিজে নিজে চলতে পারে। ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস এবং এনজিওপ্লাস্টিক, এগুলো ব্যাখ্যা করতে পারবো। ওপেন হার্ট সার্জারি কি, করোনারি বাইপাস কি, এনজিওপ্লাস্টিক হ্যাঁ, তো এইগুলো সবগুলা নিয়ে আমরা জানবো। তো প্রথমে আসি ব্লাড। ব্লাড কি, তাহলে এটা বুঝতে হবে। রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান, কিসে বলো তো, রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়, রক্ত বলা হয়। তাহলে সংজ্ঞাটা আরও ভালোভাবে দেওয়া যায় তো, ঠিক আছে, ভালোভাবে দেওয়া তো। তাহলে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। সংজ্ঞাটা ইনকমপ্লিট না আনকমপ্লিট বলবো, বুঝতেছি না, সংজ্ঞাটা ভালো করে হয় নাই। তার কারণ ব্লাডের মধ্যে, ব্লাডটা কি, রক্তরস এবং রক্তকণিকা দ্বারা গঠিত। পুরো সলিউশনটা কি বলো তো, সলিউশনটা, এটা একটা সাব সলিউশন, এই পুরো সলিউশনটা হবে কি, ব্লাড বা রক্ত। রক্ত বলতে শুধু কণিকাকে বোঝানো হয় না, তাহলে এখানে আছে রক্ত এবং রক্ত সংবহন, তার মানে তুমি রক্তকণিকা পড়তা, প্লাজমা পড়তা। শোনো, এখানে ওটা বলে নাই, এখানে কি বলছে, রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত হলো রক্তরস। এখানে রক্তরসকে বাদ দিয়েছে, অর্থাৎ রক্তরসের ভেতরে 3 ধরনের কণিকা আছে, সেটা নিয়ে রক্তরস গঠিত। তাহলে রক্তরস এবং রক্তরসের মধ্যে বিদ্যমান 3 ধরনের কণিকা নিয়ে, বুঝছো, গঠিত যে পরিবহন টিস্যু, তাকে আমরা বলবো হলো রক্তকণিকা বা রক্ত বলবো আমরা। ওকে, ঠিক আছে, হ্যাঁ, তো একটু বুঝে ভালো করে লিখবা। এটা এক ধরনের কি, তরল যোজক কলা, তরল যোজক কলা। ওকে, লিকুইড কানেকটিভ টিস্যু বলতে পারো। তাহলে দেখো, রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে। কথাগুলো মনে রাখতে হবে, কী কী পরিবহন করে এখানে, পুষ্টিও তো আমরা নিয়ে জানি, তো আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে পুষ্টিগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়। ইলেকট্রোলাইট মানে কি, আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আয়ন, ঠিক আছে, ইলেকট্রোলাইট। হরমোন তো জানো, তাই না, ওকে, এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, প্রোটিন ইন নেচার, ঠিক আছে, রিলিজ ফ্রম বিভিন্ন ধরনের গ্ল্যান্ড। ওকে, তারা ভিটামিন তো জানো। অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি, এর আগে কথা বলছিলাম, আমাদের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতায় একটা ভূমিকা পালন করে, এটা মিলে এক ধরনের কি বলতো, অ্যান্টিবডি এক ধরনের কি ব্লাড রক্তকণিকা তৈরি হয়। তারপরে ইমিউন কোষ, অর্থাৎ ইমিউনিটিতে যেগুলো কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতায় যেগুলো কাজ করে সেগুলোকে পরিবহন করে। ওকে, অনেকক্ষণ ধরে এক পজিশনে ছিলাম তো। দেখো, তাহলে কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ ইত্যাদি কী করে, প্রত্যাহার করে। দেখো, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে প্রায় কয় লিটার, 5 থেকে 6 লিটার প্রতি বছর যদি চেঞ্জ হয়, যাই হোক 5 থেকে 6 লিটার মানব দেহের রক্ত প্রতি বছর চেঞ্জ হয়, বুঝছো, হ্যাঁ, তাহলে কত, তোমাদের বই কত আছে, এই তো প্রতি বছর চেঞ্জ হয়, বুঝছো, তো যেটা চেঞ্জ হবে সেটাই 5 থেকে 6 লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের মোট ওজনের কত %, 8%, এটা মনে রাখতে হবে। সামান্য ক্ষারীয়, কি বলতো, ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলা, রক্ত হলো ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলা, এটা আমরা বলছিলাম না। ওকে, তো পিএইচ কত,
7.35 থেকে 7.45 পিএস ঠিক আছে। তোমাদের পাল্টাইছে নাকি? না, এটাই এক। তোমাদের বই কি আছে এটা না? হ্যাঁ, এটা মেডিকেলের বইয়ের মধ্যে আছে। তো রক্তের পিএস হলো 7.35 থেকে 7.45, গড়ে হলো 7.4। তাপমাত্রা কত? 34 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওই দিন তোমরা একটা বললা, ভুল বলছিলে যখন 98 কত 6, তোমরা বলছিলে 89.4। ওকে, তাহলে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? 98.6 ফারেনহাইট। মানব দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেল মাপা হয় না ফারেনহাইট স্কেল মাপা হয় বলো তো? ফারেনহাইট স্কেল মাপা হয়, ঠিক আছে? ঠিক আছে। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি। এটা আমরা কীভাবে আপেক্ষিক গুরুত্ব বলতে কী বোঝায় বলো তো? হ্যাঁ, পানির থেকে কত গুণ ভারী। ওকে, তাহলে এটা রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, মানে কি রক্তের যে ঘনত্বটা এটা পানির থেকে বেশি। তার মানে সেম যদি আয়তনে আমরা ব্লাড নেই, 1 লিটার ব্লাড আর 1 লিটার পানি, কোনটার ওজন বেশি হবে? ব্লাডের ঘনত্ব বেশি। 1.06 কত দেওয়া আছে না? 1.065, প্রায় হলো কত? 1.065। ওকে, হ্যাঁ এতগুণ। অর্থাৎ তুমি তাহলে যদি আমরা নেই, মনে করো যে 400 ml তুমি যদি ব্লাড দাও, 400 ml ব্লাড সমান কত গ্রাম হবে? গুণন দিবা কত? 1.065, তাহলে কি হবে? কত গ্রাম ব্লাড তাহলে, ঠিক আছে? তো আমরা অনেকে লিটার আর যে ভরের বিষয়টা বুঝি না আর কি। তো এটা ওই যে আপেক্ষিক গুরুত্ব যেটা আছে, কত গুণ ভারী, ঠিক আছে? এইটাতে গুণ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য লিটার মানে নর্মালি আমরা বিশুদ্ধ পানির ক্ষেত্রে আয়তন আর ওজন যেটা সেম ধরি, অর্থাৎ 100 ml ধরো, 100 ml সমান 100 গ্রাম ধরি, মানে 1000 ml সমান 1000 গ্রাম ধরি, 1 লিটার সমান 1 কিলোগ্রাম। এটা অঙ্ক করে আসছে, ঠিক আছে? যদি একটু ঝামেলা আছে যাই ধরে নেই আমরা অঙ্ক, মানে সুবিধার্থে। অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ কী হয়? নোনতা। তাহলে রক্তের স্বাদ নোনতা কেন? অজৈব লবণের উপস্থিতির কারণে। অজৈব লবণ বলতে যে সোডিয়াম ক্লোরাইড থাকে, লবণ এইসব থাকে। সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহের সব কানে সঞ্চালিত হয়, ঠিক আছে? রক্ত বাহিকার মাধ্যমে রক্তের সান্দ্রতা বা ভ্যালোসিটি পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি, বুঝছো? অর্থাৎ রক্তের ভেতরে যে বাধা, কোনো কিছু একটা প্রবাহিত হলো, মানে নৌকা যায় না, নর্মালি নৌকাতে যে বাধাটা পায় যে ইয়ের মধ্যে, পানির মধ্যে, তার থেকে 5 গুণ বেশি পাবে যদি ব্লাডের ভেতরে নৌকা দেয়, বুঝতে পারছো? তো সান্দ্রতা হলো 5 গুণ বেশি। তো এগুলো তো সবই একটা করে এমসিকিউ, বুঝছো? প্রচুর পড়তে হয়। তো লোহিত কণিকা এবং প্লাজমা প্রোটিনের জন্য মূলত এটি হয়ে থাকে। তাহলে রক্তরসের এই সান্দ্রতা মেনটেন করে কে? লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিন। মনে রাখতে হবে, রক্তরসের সান্দ্রতা মেনটেন করে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিন। আমরা ইন্ডিভিজুয়াল যখন পড়বো তখন এই বৈশিষ্ট্য পড়বো। লোহিত রক্তকণিকার কাজ কি? সান্দ্রতা মেনটেন করা। প্লাজমা প্রোটিনের কাজ কি? সান্দ্রতা মেনটেন করা। এবং প্লাজমা প্রোটিনের টাইপগুলো কী কী সেগুলো আমরা জানবো। তো এইটুকুর মধ্যে আমরা কী কী দেখলাম? এইটুকুর মধ্যে দেখলাম যে আমাদের রক্ত কি আসলে? রক্ত হলো রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত এক ধরনের টিস্যু, তাই না? পরিবহন টিস্যু। ওকে, তারপরে দেখলাম এখানে 3 ধরনের বাহিকতা আছে, এটা আমরা বললাম। এবং এর কাজ কি? এর কাজ হলো আমাদের পুষ্টি উপাদানগুলো পরিবহন করা, তাই না? আমাদের ইমিউনিটির যে সেলগুলো আছে সেগুলো পরিবহন করা, অ্যান্টিবডি পরিবহন করা আমাদের, তারপরে আমাদের পরিবহন গ্যাসগুলো পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ইলেকট্রোলাইট পরিবহন করা, হরমোন পরিবহন করা, এগুলো মেনলি করে থাকে আর কি, ঠিক আছে? অ্যান্টিবডি পরিবহন করে, এগুলো ইমিউন কোষ। ওকে, বর্জ্য পদার্থ পরিবহন করে থাকে। এবং আমরা দেখলাম আমাদের দেহের মোট ওজনের মোটামুটি কত ভাগ বলো তো? 8%। তোমাদের বই কত আছে? 7 থেকে 8%। যাই হোক, 7 থেকে 8% ব্লাড থাকে। মেনলি কত বলো তো? আমরা বলি 5 থেকে 6 লিটার বা 5 লিটার বলে থাকি। 5 থেকে 6 লিটার। তোমাদের বই আছে 4 থেকে 5 লিটার নাকি? 4 থেকে 6, কত মাঝে 5 লিটার, গড় একই কথা, 5 লিটার। এবং এর একটা আমাদের রক্তের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রা মেনলি আমাদের দেহের তাপমাত্রা আর কি। তো রক্ত কিন্তু আমাদের দেহের তাপমাত্রা মেনটেন করে, তাই না? তো কত? 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, এবং আর আপেক্ষিক গুরুত্ব যেটা দেখলাম আমাদের, এটা পানির থেকে অনেক বেশি, মোটামুটি বেশি, 1.065, অর্থাৎ পানির থেকে রক্তের ভর বেশি। ওকে, এটা দেখলাম। এবং আমরা দেখলাম রক্তের স্বাদ কি? নোনতা। কেন? এর মধ্যে অজৈব লবণের উপস্থিতি আছে। তারপরে কি দেখলাম এখানে আমরা দেখলাম রক্তের সান্দ্রতা পানির থেকে অনেক বেশি, যেটা 5 গুণের মতো, ঠিক আছে? এইগুলো মিলে আছে। আর এই সান্দ্রতাটা মেনটেন করে লোহিত রক্তকণিকা এবং হলো প্লাজমা প্রোটিন। ওকে, ঠিক আছে? কয়েকবার এমনি পড়বা, ধরাধরি করবা, দেখবা মুছতে হয়ে যাবে। সুন্দর জিনিস, পড়তে ভালো লাগবে, দেখবা মুছতে হলে ভালো লাগে, বুঝছো? রক্তের সাধারণ কার্যাবলী ভেতরে পড়ে নিও। পুষ্টিদ্রব্য পরিবহন আমরা জানি, শোষণ গ্যাস পরিবহন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আমরা জানি, যায় আরবিসির মাধ্যমে, হিমোগ্লোবিনের মাধ্যমে।
দেখো বিপাক, নিয়ন্ত্রণ, দ্রব্যাদি পরিবহন, বিপাক ক্রিয়ার মধ্যে যেগুলো তৈরি হয় এবং বিপাক হতে যা লাগে সবগুলো পরিবহন করে। বর্জ্য পদার্থ পরিবহন, আমরা জানি বিপাক ক্রিয়া সাধারণত হলো কি বলতো, যেমন প্রোটিন পরিপাকের মাধ্যমে আমাদের ইউরিয়া তৈরি হয়, এগুলো পরিবহন করে, আরও যা আছে বিলিরুবিন, এগুলো সবগুলো পরিবহন করে থাকে। পানি সাম্য নিয়ন্ত্রণ, আমরা জানি যে ব্লাডের একটা প্রধান উপাদান কি বলতো, প্লাজমা, যার মধ্যে পানি থাকে। তো এখানে থেকে আমরা ব্লাড মানে আমাদের ব্লাড ভলিউম বাড়ার সাথে ব্লাড ভলিউম কমার সাথে আমাদের দেহের যেমন প্রস্রাব যে পরিমাণটা, প্রস্রাবটা নির্ভর করে আমাদের ব্লাড ভলিউম কমা বাড়ার সাথে, ঠিক আছে। তো এখানে আমাদের ব্যাপার সেবার আছে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, এটা তো বললাম। তারপরে আয়নের সমতা রক্ষা করে। ওকে, আগে টপিকগুলো মুস্ত করবা, বুঝছো, এটা পরীক্ষায় আসে গ নাম্বারে, যে রক্তের সাধারণ কার্যাবলী কী কী। সো পড়বা, তারপর যে কটা মনে থাকবে দিবা। বা সমন্বয়, তাহলে কি সমন্বয় অঙ্গ হিসাবে খাদ্য পরিবহন করে, এটা দেখলাই, এবং সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে। যেমন প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। আর প্লাজমা প্রোটিন কই থাকে, রক্তে থাকে, তাই না। অম্ল ক্ষারের সাম্যতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পিএইচ নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবা। এবং রক্তক্ষরণ প্রতিরোধ করে, আমরা জানি রক্তরসের মধ্যে একটা রক্তকণিকা হলো কি অনুচক্রিকা, যেটা রক্তক্ষরণ প্রতিরোধ করে। এবং রক্তরসে আরও বিভিন্ন ধরনের, আমাদের রক্তের ভিতরে আরও বিভিন্ন ধরনের অ্যান্টিকোয়াগুলেট ফ্যাক্টর থাকে, ঠিক আছে। রক্তচন্দন ফ্যাক্টর 13টা আছে, আমরা দেখবো। তো এইগুলো মিলে আমাদের রক্তক্ষরণ প্রতিরোধ করে। ওকে, ডিটেলস পড়বো। অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, হোমিওস্টেসিস মেনটেন করে। ওকে, রোগ নির্ণয় করতেও সহায়তা করে। আমরা দেখো অর্ধেকগুলো টেস্ট, হেমাটোলজিক্যাল টেস্টগুলো আছে না, এখন লেখা আছে, অর্ধেক টেস্টই কী করতে হয়, ব্লাড দিয়ে করতে হয় না, ব্লাড নিয়ে পরীক্ষা করা হয়। তো এই যে রোগ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তারপরে দেখো রক্তের উপাদান, বুঝছো, রক্তের উপাদান। টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরালে, সেন্ট্রিফিউগাল মেশিন হলে এমন একটা মেশিন, সেটা কী হয়, অনেকবার ঘোরে, কারণ মিনিটে 3,000 বার ঘুরাইতে হয়, অনেক দ্রুত ঘোরে, ঠিক আছে, একদম ঘোরে। হ্যাঁ, তাহলে এটা দেখাবে, এটা তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবে। তো টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরালে 2টি স্তরে রক্ত বিভক্ত হয়ে পড়ে। কয়টি স্তরে? 2টা। নর্মালি তো ব্লাড হিসাবে থাকে, যখন আমরা ঘুরাই তখন দেখা যায় 2টি অংশে বিভক্ত হয়ে পড়ে। উপরে হালকা হলুদ বর্ণের প্রায় 55% অংশের স্তরটি হলো রক্তরস বা প্লাজমা, আর নিচে থাকবে গাঢ়তর বাকি 45% হলো রক্তকণিকা। নর্মাল একটা বেসিক একটা নলেজ খাটাতো, কোনো কিছু যদি ঘুরানো হয় তাহলে দেখা যায় যে যাদের বেশি ঘনত্ব তারা কই দিক থাকে, নিচের দিকে। যাদের ঘনত্ব কম, তারা কম ভারী, তারা কই যায়, উপরে ওঠে না। ঘুরাইলে কোনো কিছু একটা ঘুরাইলে হালকাগুলো উপরে ভেসে যায় আর ভারীগুলো নিচে থাকে, ঠিক এমনটাই। যেহেতু এখানে আমরা জানি রক্তের 2 ধরনের উপাদান আছে, একটা রক্তরস, রক্তকণিকা। তো রক্তরসটা মোটামুটি হালকা, তো এটা দেখা যায় উপরের দিকে থাকে, আর রক্তকণিকাগুলো তলানি জমে, ঠিক আছে না, তো তলানি জমে। ওকে, তো আমরা জানি রক্তরস কত পার্সেন্ট, 55%, আর রক্তকণিকা হলো 45%। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে কি থাকে, ভাসমান অবস্থায় থাকে, ফ্লোটিং অবস্থায় থাকে। লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে রক্ত কি লাল দেখায়। মেনলি রক্তকণিকা যত পার্সেন্ট আছে, যেমন 45% আছে, তার মধ্যে দেখা যায় 43% কি বলো তো, রেড ব্লাড সেলস, আরবিসি, অনেক বেশি পরিমাণ। এই জন্য মেনলি আমাদের রক্ত লাল দেখায়, কারণ আরবিসি রেড। এখন দেখো রক্তরস এবং প্লাজমা, তাহলে দেখলাম রক্তের ভেতরে 2টি উপাদান থাকে, একটা হলো রক্তরস, একটা হলো রক্তকণিকা। রক্তরসকে বলা হয় প্লাজমা, কি বলা হয়, প্লাজমা। ওকে, তাহলে এখন দেখো রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। প্রশ্ন আসতে পারে, রক্তরস কি? রক্তরস হলো রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এতে পানির পরিমাণ কত পার্সেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 90 থেকে 92% পানি থাকে রক্তরসের মধ্যে। আর দেখো দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ কত, 10 থেকে 10% হলো থাকে আমাদের কঠিন পদার্থ। তো কঠিন আমরা যে কোনো জায়গায় আমরা পড়বো, আমরা পরিপাকতন্ত্রের মধ্যে পড়বো। কঠিন আমাদের দেহের ভেতরে কোনো কিছু কঠিন আছে বলতে সেটা হতে পারে 2 ধরনের, একটা হলো জৈব, একটা হলো অজৈব। অজৈব সেটা মনে রাখবা। কঠিন পদার্থ হলো বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান নিয়ে গঠিত। ওকে, এখন জৈব কত, 7 থেকে 8%, অজৈব হলো 0.9%, পরীক্ষা আসে। রক্তরসে কত পার্সেন্ট অজৈব উপাদান থাকে, 0.9%, অনেক কম, যেমন আমি পরীক্ষা দিতে পারি, বুঝছো, আমার খুবই ইম্পর্টেন্ট, মানে ভালো লাগে আর কি এই এমসিকিউটা। কত পার্সেন্ট অজৈব উপাদান থাকে, 0.9%। ওকে, এটা মনে থাকে, কিন্তু তোমাদের দেখো মনে থাকে 0.9% অজৈব উপাদান থাকবে, ঠিক আছে। জৈব থাকবে হলো
7 থেকে 9, আর পানির পরিমাণ হলো 90 থেকে 92, 90 থেকে 92, এটাও আসে। ওকে, তো সহজেই, কিন্তু কঠিন না। এখন দেখো কয়েক ধরনের গ্যাস সহ রক্তরসে নিম্নোক্ত উপাদানগুলো উপস্থিত থাকে। কী কী উপাদান থাকে রক্তরসে? অজৈব পদার্থ, যেটা বললাম যে কঠিনের মধ্যে একটা জৈব, অজৈব। অজৈবের মধ্যে কী থাকে? এই যে লবণগুলো যে বলি, সবগুলো জৈব না অজৈব? লবণ তো সব অজৈব। ওকে, জৈব কাকে বলে বলো? জৈব উপাদান বলতে কী বোঝায়? তাহলে প্রশ্ন করবো না আমাকে? সবই তো জীবদের মধ্যে। এটা কথা, এটা তো আদিমকালের তুমি কথা বলতেছ। অর্থাৎ হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোই। তবে সকল হাইড্রোকার্বনে আবার কি জৈব যৌগ নয়, বিশেষ ধর্ম থাকতে হবে। তো নর্মালি বলি কার্বনের যৌগ, ছোটো ক্লাসের কথা বলি, এখানকার জন্য ডাইরেক্ট বলতেছি কার্বনের যৌগ, বুঝছো? যেগুলো কার্বনের যৌগ ওগুলো হলো জৈব যৌগ। ওকে, তাহলে এখান থেকে সোডিয়াম ক্লোরাইড কি? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কি জৈব যৌগ? না, অজৈব যৌগ। তো এখানে দেখো অজৈব না বুঝলে বলবা, এটা তুমি বলতেছি কখন থেকে, ক্লিয়ার হতে হবে না। এর মধ্যে দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে কোনো কার্বন আছে না। এখন যদি কি সি আছে, কিন্তু কার্বন কিন্তু নাই। দেখো সোডিয়াম ক্লোরাইড, তার সোডিয়াম বাইকার্বনেট, এখানে কিন্তু সি আছে, কার্বন আছে অবশ্যই। দেখো সোডিয়াম কার্বন আছে, CO3, ঠিক আছে। এখন সোডিয়াম বাইকার্বনেট বলছি, মানে কি CO3, ঠিক আছে। তারপরে এখানে দেখো সোডিয়াম বাইকার্বনেট, এখানে দেখো হাইড্রোকার্বন, কার্বন আছে, হাইড্রোজেন আছে। তারপরে এটা কি জৈব যৌগ? না, এটা কিন্তু জৈব যৌগ না। এগুলো ব্যতিক্রম, যখন পড়াবো জৈব রসায়ন পড়াবো না, তোমরা পড়ে নিবা, তখন দেখবা। তারপরে দেখো যদি লাগে এমন বলি জৈব রসায়ন আমি অনশর্ট ক্লাসে দিব না, একটা লাগবে, এক দিনে শেষ করা যাবে না। অনশর্ট ক্লাসে 3টা লাগে, আর এমনিতে পড়তে গেলে 6 মাস লাগে। 4 মাস তো লাগবেই মিনিমাম জৈব রসায়ন। বাইরে পড়তে গেলে অবশ্যই, আমি পড়লে কমে লাগতো, বাইরে পড়তে গেলে অবশ্যই মিনিমাম 6 মাস থাকে, 4 থেকে 6 মাস। আর অনশর্ট ক্লাস 3টা জৈব রসায়ন। দেখো তাহলে দেখো ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, এগুলো কি সবাই অজৈব উপাদান। ওকে, জৈব উপাদান বা অর্গানিক কনস্টিটিউয়েন্টস কী কী আছে? রক্তের জৈব উপাদানগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন মানে জীবদের ভেতরে মোটামুটি যা আছে অধিকাংশ কি জৈব যৌগ। প্লাজমা প্রোটিন অবশ্যই কী বলতো? জৈব যৌগ। প্লাজমা প্রোটিন কী কী আছে সবগুলো নাম মুখস্থ করতে হবে। জৈব উপাদানগুলোর মধ্যে প্লাজমা প্রোটিন আছে, পরিমাণ কত? 7.5%। কী কী বলতো? প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটোমিন, ফাইব্রিনোজেন এগুলো আছে। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ঠিক আছে, এগুলো পড়বা। যাই হোক, রক্তরসের কাজগুলো কী, এটা একটা দেখতে হবে। রক্তের তারল্য রক্ষা করা, অর্থাৎ তারল্য বলতে কি, তরল যে একটা জিনিস, এটা রক্ষা করা। রক্তে ভাসমান রক্তকণিকা অন্যান্য দ্রবীত পদার্থ দেহে সর্বত্র পরিবহনে কাজগুলো করে থাকে। পরিপাকের পর খাদ্য সার রক্তরসে দ্রবীত হয়ে দেহের টিস্যু এবং রক্তে বাহিত হয়। কিসে দ্রবীত হয়ে? রক্তরসে দ্রবীত হয়ে। ওকে, টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেশনের মাধ্যমে বৃক্ষে সরে যায়। এগুলো পড়বা, এবং অক্সাইড এগুলো পরিবহন করে, এগুলো পারবা বললে, ঠিক আছে, কোন কিছু নাই। এখানে দেখো রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান কী করে? এরা পরিবহন করে। অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করে, এগুলো পড়বা, রিডিং দিবা। এখন দেখো রক্তকণিকা, কী কণিকা? রক্তকণিকা। আমরা একে শখটা পড়াই, শখটা পড়লেই হয়ে যায় মেয়েটা মোটামুটি। যেমন অ্যাডমিশনের সময় শখটাই পড়াই দিই শুধু। এখন রক্তকণিকা, রক্ত দেখো 2 ধরনের উপাদান দ্বারা গঠিত। তাহলে কি দেখলাম? একটা হলো রক্তরস বা প্লাজমা, এটা 55%, একটা হলো রক্তকণিকা, এটা হলো 45%। ওকে, প্লাজমার মধ্যে দেখলাম 90 থেকে 92% পানি, কঠিন হলো 8 থেকে 10%। ওকে, কঠিনের মধ্যে 2 ধরনের, একটা অজৈব উপাদান, একটা হলো জৈব উপাদান, তাই না? হ্যাঁ, অজৈব হলো দেখো এই যে যেগুলো পড়ে আসলে সেগুলোতে আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন। ওকে, সব আছে, তো এইটাই বললে হয়ে যায়। প্লাজমা প্রোটিনের মধ্যে দেখলাম অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটোমিন, ফাইব্রিনোজেন এবং ক্লোটিং ফ্যাক্টর। তো একদম মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিনগুলো কী কী? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটোমিন, ফাইব্রিনোজেন, তারপর হলো ক্লোটিং ফ্যাক্টর, ব্লাড ক্লোটিং ফ্যাক্টর। ওকে, ক্লোটিং মানে কি বলতো? তঞ্জন বা জমাট বাঁধা ফ্যাক্টর। ওকে, তারপরে আরও কি দেখলাম বলতো? অজৈবের মধ্যে আরও আছে এখানে নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ বা বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কেটিন, জ্যান্থিন এবং অ্যামোনিয়া। একদম মুখস্থ করতে হবে, এগুলো আগে টানা মুখস্থ। যে এটা
প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, এই দুইটা জিনিস হলো একদম টানা মুখস্থ। হ্যাঁ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন এবং অ্যামোনিয়া একদম মুখস্থ। আর এটাও একদম মুখস্থ। এগুলো অত একদম মুখস্থ না, এগুলো দেখে বুঝতে পারবা, ঠিক আছে? অন্যান্য বর্জ্য পদার্থ এগুলো দেখে বুঝতে পারবা, এগুলো একদম মুখস্থ। এখন যদি বলি রক্তকণিকাগুলা, রক্তকণিকা হলো গুলাকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে? একটা লোহিত বা লাল রক্তকণিকা বা আরবিসি বলে থাকি, এরাইথ্রোসাইট বলে থাকি, ওকে। আরেকটা হলো কি বলতো, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, বা লিউকোসাইট বলে থাকি আমরা, ওকে। আবার অনুচক্রিকা, ঠিক আছে, বা প্লেটলেট বলে থাকি আর কি। তো এখন দেখো এইগুলোর কোনো সাব ডিভিশন নাই, এগুলোর কোনো সাব ডিভিশন নাই। তবে লোহিত রক্তকণিকার কি, শ্বেত রক্তকণিকার সাব ডিভিশন আছে। কী কী? অর্থাৎ দানাদার বা অদানাদার উপর ভিত্তি করে, ঠিক আছে, দানাদার বা অদানাদারের উপর ভিত্তি করে একে ভাগ করা হয়ে থাকে আবার 2 ভাগে। গ্রানিউলোসাইট মানে কি? দানাদার। একটা হলো গ্রানিউলোসাইট মানে কি? অদানাদার। একটা হলো গ্রানিউলোসাইট বা দানাদার। তো অদানাদারটাকে আমরা এটা দেখে আগে, গ্রানিউলোসাইট বা দানাদারটাকে ভাগ করতে হয় 3 ভাগে। মেজরিটি পোর্শনটা এটাই থাকে, গ্রানিউলোসাইট। একটা হলো কি? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আগে বলবা নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ওকে। তারপর হলো মনোসাইট আর লিম্বোসাইট হলো অ্যাগ্রানিউলোসাইট। তাহলে কয় ধরনের বলো তো? শ্বেত রক্তকণিকা হলো 5 ধরনের। শ্বেত রক্তকণিকা হলো 5 ধরনের। তাহলে দানাদার বা গ্রানুলোসাইট হলো 3 ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানোসাইট হলো মনোসাইট এবং লিম্বোসাইট। মনোসাইট এবং লিম্বোসাইট, ওকে। এখন আমরা একটু ডিটেলস দেখি। তাহলে রক্তকণিকা, রক্তের উপাদান হিসাবে ভাসমান বিভিন্ন কোষকে আমরা কি বলি? রক্তকণিকা বলি। এগুলো কি বলতো? হেমাটোপয়েসিস প্রক্রিয়া সৃষ্টি হয়। তাহলে রক্তকণিকাগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় তাকে কি বলি? হেমাটোপয়েসিস, ওকে, মনে থাকবে, পরীক্ষা আসে। হেমাটোপয়েসিস কাকে বলা হয়? যে প্রক্রিয়ার মাধ্যমে রক্তকণিকাগুলো তৈরি হয়ে থাকে তাদেরকে হেমাটোপয়েসিস বলা হয়। অন্যান্য কোষের মতো স্ববিভাজিত হয়ে রক্ত তাহলে যেটা বলতেছিলাম এখানে, যে নর্মালি দেখি আমাদের দেহের অন্যান্য কোষগুলো কী হয়? বিভাজনের মাধ্যমে, যেমন মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়, তাই না? তবে এই কোষগুলো, রক্তকণিকাগুলো কি মাইটোসিস বিভাজন করতে পারে? না, এরা বিভাজন করতে পারে না। ডাইরেক্ট এদের অরিজিন থেকে তৈরি হয়। অরিজিন বলতে উৎস থেকে, ডাইরেক্ট একটা উৎস থেকে তৈরি হয়। যেমন কোথায় থাকে বলো তো? বোন মেরু থেকে, বোন মেরু থেকে তৈরি হয়ে থাকে, ঠিক আছে? মেরু রজ্জা থেকে। মেরু রজ্জা শুনছো না? অস্থি, মেরু রজ্জা। অস্থি বলতো হাড়ের, হাড্ডি, প্রাপ্তবয়স্কে হাড়ে যে এটা প্রান্ত প্রান্ত দিয়ে থাকে, বুঝছো? এগুলো পড়বা, পরে পড়বে। তাহলে অস্থি বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রান্ত দিক দিয়ে থাকে। তো দেখো নর্মালি দেখো অন্যান্য কোষগুলো, আমাদের যে অন্যান্য সেলুলার কম্পোনেন্টগুলো বা কোষগুলো মেইনলি মানে যেমন মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়, মাল্টিপ্লিকেশন করে, সংখ্যা বাড়ায়। তবে রক্তকণিকাগুলো এভাবে বাড়াতে পারে না, ডাইরেক্ট এদের উৎস অর্থাৎ অস্থিমজ্জা থেকে তৈরি হয়ে আসে, ঠিক আছে? ওকে, স্টিম সেলও বলতে পারো অবশ্যই। তাহলে দেখো 45% হলো রক্তকণিকা, রক্তরসের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। রক্তকণিকাগুলোই 3 ধরনের, এগুলো এরিথ্রোসাইট, এগুলো যেগুলো বললাম, ঠিক আছে? ওকে, এখন দেখি লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, ওকে ওকে। এই যে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেমন লোহিত রক্তকণিকা বলতেছি কেন, কোষ বলতেছি না? কারণ কোষ তৈরি হইতে যে উপাদানগুলো লাগে সেগুলো কি আছে? নাই, এই জন্য আমরা এদেরকে কণিকা বলি। রেড ব্লাড সেল না বলেও কিন্তু কি বলি? যে কর্পাসেল বলা হয়, ওকে। তবু সেলই বলা হয়, সবাই বলে, কিন্তু আসলে অ্যাকুরেট যেটা সেটা কি? কর্পাসেল, ওকে। মানব দেহের রক্তরসে ভাসমান গোল কেমন? ক্যারেক্টারিস্টিকগুলো একদম বুঝতে করতে হবে কেমন। এটা হলো গোল, দ্বি অবতল, চাকতির মতো। দ্বি অবতল মানে কি? এই যে এখানে দেখো, এই পাশ থেকে দেখে মনে হয় এই পাশে কি আছে? ডাবানো। উল্টায় দিলেও দেখা যাবে এই পাশে ডাবানো, ঠিক আছে? 2 পাশে ডাবানো, অর্থাৎ মানে কি? বর্ডার লাইনটা পুরো, মাঝে হলো থিন। বর্ডার লাইন পুরো, মাঝে হলো থিন। এই জন্য মনে হয় 2 পাশ থেকেই মনে হয় কি? অবতল। বুঝতে পারছো? হ্যাঁ, রুটি বানানোর সময় এরকম হয়, চাপ দিয়ে।
দেখো তাহলে এগুলো হয় আর কি। তাহলে গোল দ্বি অবতল চাকতির মতো। এবং কি বলছে এখানে, নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত। এর মধ্যে কি নিউক্লিয়াস আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ব্লাড কণিকা নিউক্লিয়াস না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা আছে এটা মনে রাখতে হবে। অনুচক্রিকায় আর লোহিতরক্তকণিকায় কোনো ই নাই, আছে? নাই। এদের মধ্যে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস আছে কোথায়? শ্বেতরক্তকণিকায়। তো এরা নিউক্লিয়াসবিহীন এবং অক্সিজেনবাহী, অক্সিজেন পরিবহন করে, হিমোগ্লোবিন যুক্ত। ওকে। এবং লাল বর্ণের রক্তকণিকাকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল বলা হয়ে থাকে। এ ধরনের কণিকার ব্যাস কত? মনে রাখতে হবে ব্যাস কত, 7.3 মাইক্রোমিটার। ওকে। স্থূলতা প্রান্তের দিক দিয়ে কত? 2.2 মাইক্রোমিটার। দেখছো প্রান্তের দিক দিয়ে পুরো, আর কেন্দ্রের দিক দিয়ে মাত্র 1 মাইক্রোমিটার। চাপা, কেন্দ্রের দিক দিয়ে চাপা এবং প্রান্তের দিকে বর্ডারটা পুরো, এই জন্য এরকম দ্বিহত। এবং কিনারা অপেক্ষা মধ্যভাগ পাতলা, ঠিক আছে? ঠিক আছে। অন্যান্য প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, এই তথ্যটি নিয়ে সন্দেহ আছে, ঠিক আছে? ওকে। বুঝছো, অনেকে বলে উটের মধ্যে লোহিত রক্তকণিকা কি নিউক্লিয়াস আছে, এটা সন্দেহ আছে। আগে একসময় দেওয়া হয়েছিল যে শুধুমাত্র উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, পরে এগুলো ধীরে ধীরে তাও ভালোই লেগছে। এর আগে একটা বই, আগে দেখছেন আগে বই, যে দেখে মানে মানুষ কনফিউশন, স্থানব্বই প্রাণীদের মধ্যে কেবলমাত্র উটের লোহিত, তার মানে বোঝা যাচ্ছে উটের মধ্যে মনে আছে, উটের স্থানীয় প্রাণীদের মধ্যে কেবলমাত্র উটের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস আছে, ধারণাটি ভুল। আমরা তো জানি কোনটা কেউ তো ভুল বলছে, তাহলে যাওয়ার দরকার কি, মানে আগে একটা বই ছিল, এখন এই জন্য এভাবে দিচ্ছে, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে বই দাগাইছে, বুঝছো, যে এইটুকু দাগা রাখছে, পরেরটুকু দাগায় না, হাইলাইট করলে দেখা যায় ওইটুকু পরে, কিন্তু মাথায় আর পরেরটুকু মাথায় আসে না, তো দেখা যায় পড়ার সময় ওইটুকু পড়ছে, তো আছে তো রুটে। আমাদের সমাজ যে জানি কি একটা ছিল না, যে সামন্ততান্ত্রিক ছিল সমাজ ব্যবস্থা, ওটা আমি সারা জীবন সমাজতান্ত্রিক করে গেছি, পরীক্ষার হলে দাগে বসছি সমাজতান্ত্রিক, সেই আমাকে এমসিকিউ বলেছে, পরে বই করে দিয়ে ওটা সামন্ততান্ত্রিক লেখা। তো বিভিন্ন বয়সের মানব দেহে এই জন্য ডিসকাস করতে হয়। তুমি একটা দিন পড়লা, কাকে ধরবা, তখন দেখবো ভুলগুলো মানে উঠে আসে আর কি। বুঝলি, এটা তোমাদের যদি এত হয় না, মেডিকেল বিষয়গুলো এরকম হয় না। বিভিন্ন বয়সে মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে রক্তকণিকার সংখ্যা হচ্ছে কত? দেখো, ভ্রূণ দেহে রক্তকণিকার সংখ্যা, মানে লোহিত রক্তকণিকার সংখ্যা সব থেকে বেশি, 80 থেকে 90 লাখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করতে হবে। ভ্রূণের ক্ষেত্রে 80 থেকে 90 লাখ, এবং শিশুর ক্ষেত্রে 60 থেকে 70 লাখ। 80 থেকে 90 কাদের ক্ষেত্রে? ভ্রূণের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ভ্রূণ বলতে মায়ের গর্ভে। এবং শিশুর ক্ষেত্রে থাকে এটা 60 থেকে 70 লাখ। প্রাপ্তবয়স্ক পুরুষে থাকে 50 থেকে 54 লাখ, এবং পূর্ণবয়স্ক স্ত্রী থাকে 44 থেকে 49 লাখ। প্রতি বছর কত চেঞ্জ করে? আগে অন্যরকম ছিল, তোমাদের কি চেঞ্জ হয়েছে? এর আগে চেঞ্জ ছিল, অন্যরকম ছিল, আমি ভুলে গেছি অবশ্যই এখন, সেই 21 সালের কথা। তাহলে দেখো, এটা মুস্ত করতে হবে, এটা 25 সাল, 24-25 সালে। মানে এটা এডিশন তো প্রতি বছর 2টা করে আনে। যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে একটা নিয়ে আসে, তখন সবাই কিনে, তখন আবার কিনে ওইটা মুছতে পারে, তাহলে সবাই কেনে। মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা শুরু 3 মাসের জন্য নতুন বই কেনে সবাই। এই যে নতুন অনেক কিছু পরিবর্তন হয়, কিনে আবার হ্যাঁ, পুরাতন বই পড়া, নতুন বই নতুন করে দেখায় সবাই। তোমরা যে মেডিকেল অ্যাডমিশন এবার তোমরা কিনবা, এটা চলবে না তো। আমরা দেখে আপনি আছেন, আপনি বলে দেবেন এটা আছে হলো, তারপরে দেখবা যে নিজের মন চায় দেখ নতুন বই কিনি, ফ্রেশ, ভালো লাগবে। দাগানো বই করে ভালো লাগে, নিজে দাগানো পরে দাগাইবা না, মানে ফ্রেশ দাগাইবা না, এখন অনেক দাগা আসছো, নিজে করতেছো, তো তখন সিলেক্টিভলি দাগাইবা, সব তো পড়ার কোনো সুযোগ নাই। দেখো, তাহলে এগুলা কিন্তু মুক্ত করতে হবে। কার দেহে কতটুকু আমি ধরবো। বিভিন্ন শারীরিক অবস্থায় এই সংখ্যা তারতম্য ঘটতে পারে, ঠিক আছে? কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। মেয়েদের ক্ষেত্রে কম কেন বলো তো? মেয়েদের কম তার মানে এটা হলো কি, মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের কারণে মেয়েদের কি থাকে বলো তো? রক্ত স্বল্পতা থাকে, বুঝছো, কম থাকে আর কি। এবং দেখো, ব্যায়াম, আবার অনেকগুলো ব্যাপার আছে, মানে ছেলেদের একটা হরমোন টেস্টোস্টেরনের কারণে আমাদের ব্লাডটা ইফেক্ট পড়ে, এটা লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে, হিমোগ্লোবিন বেশি থাকে।
ওকে, যেমন ব্যায়াম গর্ভাবস্থায় কণিকার সংখ্যা কী থাকে, বেশি হয় আর কি। এবং লিঙ্গ এবং বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার নিচে থাকলে তাকে বলা হয় রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া বলা হয় থাকে। ওকে, লোহিত রক্তকণিকার বয়স কত, 120 দিন। এত সহজ একটা এমসিকিউ, বাট প্রায়শই তোমরা এটা এমসিকিউতে পাইবা। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 120 দিন। ওকে, লাল অস্থিমজ্জার স্টেম কোষ কোথায় থেকে, স্টেম কোষ থেকে লোহিত, একটা বিশেষ ধরনের কোষ যেখান থেকে মানে প্লিউরি পয়েন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল বলা হয়, যেখান থেকে মেলে আসলে রক্তটা তৈরি হয় আর কি, একটা বিশেষ ধরনের কোষ। অস্থিমজ্জায় থাকবে। শুধু রান কেন, এই যে তোমার ফিমারে আছে, রানে আছে, তোমার স্টার্নাম আছে, হাড়গুলো থাকে। ভ্রূণ অবস্থায় সকল হাড়ের থেকে তৈরি হয়, মানে শিশু অবস্থায় প্রাপ্তবয়স্কের দেহে এই যে ফ্ল্যাট বোনগুলো যেগুলো আছে, লং বোন বা ফ্ল্যাট বোন, এ চ্যাপ্টা বোন আর কি, চ্যাপ্টা হাড্ডি যেগুলো আছে, এগুলো প্রান্তে প্রান্তে থেকে তৈরি হয় আর কি। আর এমনিতে শিশু অবস্থায় সারা মানে বোন, পুরো বোন থেকে তৈরি হতে পারে ভেতর থেকে। ওকে, আমাদের বন মেরু দুই ধরনের, একটা হলো ইয়েলো বন মেরু, একটা হলো রেড বন মেরু, ঠিক আছে। তো মেরু রেড বন থেকে তৈরি হয়ে থাকে। তো এইগুলো মেনলি আসলে কি, সবগুলো হলো লিপিড, চর্বি দ্বারা নির্মিত। তো অনেকে দেখা যায় আমরা হাড্ডি খাই, মনে করি এর মধ্যে কী আছে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, তো ওখানে কোনো ক্যালসিয়াম নাই, পুরোটাই কি চর্বি, ওটা খালে ক্ষতি হবে, বুঝছো। হাড্ডি বলতে হাড্ডির মধ্যে থাকে ক্যালসিয়াম, ওই ভেতরে যে আমরা যেটা খাই না বলি ক্যালসিয়াম, ওটা হলো চর্বি, এই জন্য এত স্বাদ লাগে, বুঝছো, চর্বি তো স্বাদ লাগে, হ্যাঁ অবশ্যই ক্ষতিকর। এগুলো কি চর্বি বলো তো, এগুলো হলো ট্রান্স ফ্যাট, অর্থাৎ মানে ফ্যাট হলো দুই ধরনের, একটা হলো স্যাচুরেটেড ফ্যাট, একটা হলো আনস্যাচুরেটেড ফ্যাট, বুঝছো। এদেরকে বলা হয় সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাট বলা হয় থাকে। এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর, মেনলি অ্যানিমেল ফ্যাটগুলো, অ্যানিমেল ফ্যাট শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর যেগুলো ভেজিটেবল ফ্যাট, বুঝছো, মানে উদ্ভিজ্জ যেগুলো চর্বি আছে, এগুলো আমাদের জন্য উপকার, হার্টের জন্য উপকার। যেমন সয়াবিন তেল খাই, তো বলো তো সয়াবিন তেল আমরা বলি না বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর, তো বলো তো সয়াবিন তেল খাওয়া ক্ষতিকর না উপকার, বলো তো। সয়াবিন তেল খাওয়া ক্ষতিকর না উপকার, হ্যাঁ অনেক উপকার, সয়াবিন তেল খাওয়া অনেক উপকার, বুঝছো। তবে কোনটা ক্ষতিকর, যে একই তেল বারবার ইউজ করা হচ্ছে রেস্টুরেন্টে, একই তেল বারবার ইউজ করা হয়, তো এটা দেখা যায় অনেক, এটা আমাদের জন্য টক্সিক হয়ে যায়, বুঝছো। ফ্রেশ তেল বাসায় যেটা রান্না করা হয়, এটা আমাদের জন্য অনেক উপকার, ঠিক আছে। এটা আমাদের অনেক মানে উপকারী উপাদান থাকে, এখানে ভিটামিন ই থাকে, আর বিভিন্ন কিছু আমাদের উপকার এসেন্সিয়াল বিষয় থাকে, আমাদের পুষ্টি উপাদান থাকে। তুমি যদি এটা না খাও সয়াবিন তেল, তাহলে অনেক কিছু তোমার ডিফিসিয়েন্সি দেখা দিবে আর কি, বুঝছো। এটা উপকার, সয়াবিন তেল উপকার, বা বেশি ভাজা পোড়া তেল দিয়ে এটা ক্ষতিকর। তবে তেলটা উপকার, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো উপকার, ঠিক আছে। তবে গরুর তেল, গরুর মাংস খাও, গরুর মাংসের তেলটাও একদম ক্ষতিকর, অ্যাভয়েড করার চেষ্টা করবো। হার্টের রোগ তৈরি করে, ঠিক আছে। এই যে হার্ট পড়তেছো, দেখবো এটা হার্টের রোগ তৈরি করবে, অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা দেখবো, এটা কি করবে, এটা হলে অ্যানজিনা হবে, হার্ট অ্যাটাক হবে, দেন হার্ট ফেইলিওর হবে, এগুলো সবই আমরা দেখবো, ঠিক আছে। হ্যাঁ মোটা হবে না, ওই চর্বি তোমার শরীরে জমবে, তার মানে কার প্ল্যান করছে, ওইগুলো খায় মোটা হইতে গিয়ে তোমার হার্টের বারোটা বাজা দিবা, পরে এক্সপার্ট হয়ে যাবা বয়স হওয়ার আগে। মোটা হওয়ার দরকার নেই, তোমার যেটা ওয়েট আছে সেটা তোমার জন্য অনেক উপকার। না হয় আর বিএমআই বাবা 18 নিচে হোক, তারপরেও তোমার ভালো আছে। ওই যে বেশি ফ্যাট হয়ে গেলে পরে দেখবা যে শেষ, হার্ট অ্যাটাকে মারা যাবে অল্প বয়সে। আর তুমি অনেক ইয়াং থাকবা, মোটা হওয়ার একটা বয়স আছে, বুঝছো। তার কারণ এখন তোমার মেটাবলিজম পাওয়ার অনেক বেশি, মানে তুমি যেটা খাচ্ছ তার মেটাবলিজম অনেক বেশি হচ্ছে, এবং সেটা ধীরে বের হয়ে যাচ্ছে। মানে তুমি যেটা খাচ্ছ খাবারটা, এটা মেটাবলিজম হচ্ছে, বিপাক হচ্ছে। আর যারা দেখা যায় আমরা যেমন এই যে একটা ওল্ড এজ, মানে একটা বয়স পার হয়ে গেলে, 20 বছর বা 22-23 বছর পার হয়ে গেলে বা 25 বছর, দেখা যায় আমাদের বিপাক ক্রিয়াটা কমে যায়, মেটাবলিজম কমে যায়। আমরা যে খাবারটা খাই দেহের ভেতরে অনেকক্ষণ ধরে থাকে, এবং ধীরে ধীরে এটা বিপাক হয়, যার কারণে এটা দেহ জমা হয়, এবং দেখা যায় যেটা এক্সট্রা থাকে। যেমন আমি খাবার আমার বিপাক হলোই না, তারপরে আবার খাইলাম, মানে ক্ষুধা থাকবে, কিন্তু খাবারটা জমা আছে, তোমার এটা বিপাক হচ্ছে না, এটি তৈরি করতেছে না, তোমার দেহে জমা হয়ে থাকতেছে। এক পর্যায়ে দেখা যায় ওটা ফ্যাট হয়ে জমা হয়, যেমন আমাদের ফ্যাট জমা হয়ে থাকে, এই হয়েছে আর কি। একটু পরে যখন এজ বাড়বে, ফ্যাট হয়ে জমা থাকবে, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে মেটাবলিজমটা বারবার বেশি হয়, খায় বাট হজম হয়ে যায় শেষ তাড়াতাড়ি, জমা হওয়ার কোনো কাজ নাই, জমা হয় না। যেমন যে সীমা তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে, এই যে তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা দেহের জন্য ভালো, ঠিক আছে। তো দেখা যায় যে যাদের ক্ষেত্রে যে হজমটা তাড়াতাড়ি হয় না, মানে মেটাবলিজম তাড়াতাড়ি হয় না, পরিপাক হয়, বাট এটা দেহের ভিতরে গিয়ে মেটাবলিজম হয় না, পরিপাক হয় না, মানে বিপাক হয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় জমা হয়, ঠিক আছে। এই যে তোমার দেখা যায় জমা হতে পারে তাড়াতাড়ি,
তো এটা শরীরের জন্য ক্ষতিকর, ঠিক আছে? এগুলো পড়বা, বুঝবা ধীরে ধীরে। বিয়ে হয় কম 18 বছর নিজেই বাড়বে, এটা কিছুদিন গেলে বেড়ে যাবে, ওটা এখন অবশ্যই টেনশন করার কোনো দরকার নেই। ওকে, তো রক্তে দেখো, রক্তে সত্যি কথা বলতে আমি একসময় ছোটোবেলা আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন দেখতো আমি একটু পাতলা বুঝলে ছিলাম মোটামুটি, এত পাতলা না মোটামুটি ছিলাম, আমার বিএমআর উপরে ছিল আর কি, যে 19 ছিল আর কি, এরকম 19 সামথিং ছিল আর কি। না 23 পয়েন্ট সামথিং মানে ইয়েতে আছে তো 19 ছিল, তো এটা লিমিটের কাছাকাছি না, লোয়ার লিমিটের কাছাকাছি। তো দেখা যাচ্ছে ওই টাইমে আমার এমনিতে সয়াবিন তেল খাইতে হবে অনেক। আর সয়াবিন তেল কেমনে, মানে কাঁচা সয়াবিন তেল খাইতে হবে না, ওটা ভালো লাগে অনেক, দেখবো খাইলে অবশ্যই ভালো লাগে। আমি কাঁচা সয়াবিন তেল দিয়ে খাইতাম হাতে নিয়ে, ঠিক আছে? টেস্ট ভালো, খাই দেখিও, টেস্ট অনেক ভালো, তুমি দেখিও, টেস্ট অনেক ভালো। খাইতে পারবো, আমি তো খাই, তো সয়াবিন তেলের টেস্টটা অনেক ভালো, আমি দেখছি, হ্যাঁ খাইতে অনেক খাইতে, কেমন লাগে? আর তুমি খাই দেখো, অনেক ভালো লাগে, আমি খাইছি অনেক। দাম বেশি ভাই এখন আগে অবশ্য দাম কম ছিল, আগে তো 100 টাকা কম ছিল, 95 টাকা মতো 80 টাকা এরকম ছিল, 70 টাকা 80 টাকা ছিল, কমে না। বাড়লে তো ডাবল হয় ওটা একবার বাড়লে আর একটা কমে না, একটু কমে দেন ওটা থেকে যায়। দেখো, তো লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়, তাহলে কোথা থেকে আমরা দেখলাম? হেমাটোপয়েটিক স্টেম সেল, ওর দরকার নাই, ডাইরেক্ট বলবো হলো কি লাল অস্থিমজ্জার স্টেম কোষ। ওকে, রক্ত আমরা একটু পরে দেখবো আরও কোথা দিয়ে তৈরি হচ্ছে, সবগুলো ডিটেলস দেখবো। রক্তপাত, উঁচু স্থানে অবস্থান, ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি, কম মাত্রা হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে আমাদের দেহতে, তাই না? যেমন আমাদের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, তো কারো দেহে যদি হিমোগ্লোবিন পরিমাণ কমে যায়, তার দেহে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, হাইপোক্সিয়া দেখা দেবে। অর্থাৎ দেহের ভেতরে যদি অক্সিজেন কম যায়, কম পরিমাণ খাদ্য জারিতে হবে, আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় সবার শ্বসনে অক্সিজেন দরকার হয়, তো অক্সিজেন কম যাবে, কম পরিমাণ সমাজ শ্বসন হবে, কম পরিমাণ এটিপি তৈরি হবে, কম পরিমাণ এনার্জি তুমি পাচ্ছ, তোমার শরীর হবে দুর্বল, ঠিক আছে? কাজ করতে ইচ্ছে করবে না, শুয়ে থাকতে ইচ্ছে করবে, পড়াশোনা ইচ্ছে করবে না, ঠিক আছে? করতে পারে। তো দেখো, বৃক্ষ তুমি তো ঘুমাও খুব, এই যে দিনে ঘুমো দেখো, বৃক্ষ কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে তখন। তাহলে আমাদের দেহে যদি এই যে হিমোগ্লোবিন পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে অক্সিজেন কম হবে, সেক্ষেত্রে কী করে বৃক্ষ মানে কি কিডনি এই কম অক্সিজেনটা শনাক্তকরণ করে কি করবে, এরাইথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ বাড়ায় দেয়, উৎপাদন করে এবং করণ করে। এখন কথা হলো এরাইথ্রোপয়েটিনটা কি? এরাইথ্রোপয়েটিন এই হরমোন দ্বারাই কী তৈরি হয় বলো তো? আরবিসি তৈরি হয়, ঠিক আছে? এই হরমোন লাল অস্থিমজ্জার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপাদনকে উদ্দীপ্ত করে, ঠিক আছে? তাহলে লোহিত রক্তকণিকা তৈরিতে এক ধরনের উদ্দীপনা দেয় যে হরমোনটা, তার নাম হলো এরাইথ্রোপয়েটিন। এটা কোথা থেকে নিঃসরণ ঘটে? কিডনি থেকে। তো পুরোপুরি ঠিক না, কিডনিতে আছে হলো কত পার্সেন্ট, এটা হলো 90% কিডনিতে নিঃসরণ হয়, আর লিভার থেকে হয় কত পার্সেন্ট বলো তো? 10%, এটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো বললাম। তখন কী হবে, যেহেতু লোহিত রক্তকণিকার পরিমাণ যখন বেড়ে যাবে, অর্থাৎ আমাদের দেহে তাহলে অক্সিজেনের মাত্রা কমে গেলে এই সঙ্গেটা যাবে হলো কোথায়? লিভার মানে কিডনি তখন এরাইথ্রোপয়েটিন বাড়াই দিবে। এরাইথ্রোপয়েটিনের কাজ হলো অস্থিমজ্জায় গিয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ানো। লোহিত রক্তকণিকার সংখ্যা যখন বাড়বে, তাহলে হিমোগ্লোবিনের সংখ্যা বাড়বে, বেশি পরিমাণ অক্সিজেন ট্রান্সপোর্ট হবে, তাই না? বুঝতে পারছো? তো এগুলো মনে রাখবে আর কি। তো কথা হলো, বৃক্ষ এরাইথ্রোপয়েটিন ক্ষরণ কমিয়ে দেয়, যখন আমাদের আবার অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, তখন আবার এরাইথ্রোপয়েটিনের মাত্রা কমিয়ে দেবে, তখন লোহিত রক্তকণিকার মানে উৎপাদনও কমে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে বুঝতে পারছো বিষয়গুলো, অল্টারনেটিভ বিষয়। তাহলে এরাইথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়? এরাইথ্রোপয়েসিস। রক্ত তৈরির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস, আর এরাইথ্রোসাইট তৈরির প্রক্রিয়া বলা হয় এরাইথ্রোপয়েসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুসলবা। তো রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকা 60 থেকে 70% কী থাকে? পানি থাকে। অতটা ইম্পর্টেন্ট না, তবে একটু দেখবা। এবং কত পার্সেন্ট কঠিন উপাদান থাকে এগুলো একটু দেখবা, এগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে? দেখো, কঠিন পদার্থের মধ্যে 90% হলো হিমোগ্লোবিন, এটা একটু দেখবা। ওকে, অবশ্যই তখন এগুলো, এটা অতটা ইম্পর্টেন্ট না, বুঝছো? ওই যে শখের ভেতরে যা আছে ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো লাগবে। এখন এইগুলো কোনগুলো লাগবে? তো প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম এবং গ্লোবিন কী দ্বারা গঠিত? হিম নামক লৌহ রঞ্জক ধারণকারী, এবং গ্লোবিন আছে, কি আছে? প্রোটিন। হিম এবং গ্লোবিন, হিমোগ্লোবিন, ওকে, দুইটা উপাদান দ্বারা গঠিত হয়ে থাকে। হিমোগ্লোবিনের পরিমাণ কত? পুরুষে আছে
13 থেকে 17 বা আমরা বলে থাকি 12 থেকে 18, ঠিক আছে? 12 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার পরিমাণটা মনে রাখতে হবে। 12 থেকে 18 বা 13.5 থেকে 17.5, এক এক সময় এক এক রকম করে। তোমাদের বই কত দেওয়া আছে? 13.5 থেকে শুরু। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারবা 13.5 থেকে 17.5 বা 12 থেকে 18। ওকে, এই রেঞ্জের মধ্যে থাকবে, বুঝছো? নো টেনশন, যদি 12 থেকে 18 লিখে ভুল করবে না। আর মেয়েদের ক্ষেত্রে কত? 12 থেকে 16, যাই হোক এখানে দেওয়া আছে 11.5 থেকে 15.5। এত 5 টাইপ দিয়ে দরকার আছে, ডাইরেক্ট হলে কি কত? 12 থেকে 16। ওকে, এককটা মনে রাখতে হবে গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার। ডেসিলিটার মানে কত বলো তো? এটা হচ্ছে 10 তার মানে কত? 100 ml, 100 ml। তাহলে এটা বলতে পারো গ্রাম পার 100 ml, তাই না? গ্রাম পার 100 ml। তার মানে লিটার করতে গেলে কত হবে? গ্রাম পার লিটার করতে গেলে 10 দ্বারা গুণ দিতে হবে, 10 দ্বারা গুণ দিতে হবে, তাই না? 10 দ্বারা গুণ দিতে হবে। ওকে ওকে, বুঝছো? হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ কি থাকে? দুটো থাকে, এগুলো দরকার নেই। হিম গ্রুপের জন্য রক্ত কী হয়? লাল হয়। এগুলো মেডিকেলের পড়া। তাহলে দেখো মেডিকেলে যেমন ফার্স্ট সেকেন্ড ইয়ারে তোমাদের এখানে লোহিত রক্তকণিকা কীভাবে তৈরি হয়, মানে হিমোগ্লোবিন কীভাবে তৈরি হয়, বুঝছো? এবং এখানে তার এই যে চেইনগুলো, এই যে গঠনটা কীরকম, এগুলো সবই করতে হয়। মেডিকেলে গেলে করতে পারবে। লোহিত রক্তকণিকার কাজ, তোমাদের তো মেডিকেলে দেওয়া টার্গেট নাকি? কার কার? ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি? ইঞ্জিনিয়ারিং। বুয়েট? তোমার কি বুয়েট? ম্যাথ কেমন করতেছো? করতেছি না, করতেছি আচ্ছা। না। পড়তেছো না এটা তোমার একটা তোর কথা বলো। কর্নোমেট্রিক্স কাকে বলে? কর্নোমেট্রিক্স, কর্ণটা কত হবে? কর্ণটা বাইরে বাকি সবগুলো এটা কর্নোমেট্রিক্স না। একক ম্যাট্রিক্স কাকে বলে? মুখ্য কর্ণটার মান সবগুলো এক বাকিগুলো আর কি। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? কর্নোমেট্রিক্স হচ্ছে ইয়া, মানে অর্ডারটা সেম থাকে 2/2 3/3। পড়ছো কিছু? পড়ছো? না সেটাই, এজন ধরলাম। একজন মিস্ট্রিক্স না কি? একজন দেখো, লোহিত রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকার কাজ। ওকে, সব থেকে মজার চ্যাপ্টার হলো আমার আমার ভালো লাগতো সমীকরণটা, অনেক ভালো লাগে আমার। যাতে সমীকরণটা আমার খুবই ভালো লাগে, এবং মানে বুঝে একটা মজা পাওয়া যায়, বুঝে বুঝে পড়া। মানে আসলে আমার একটা জিনিস আছে কি, ছোটোবেলা থেকে পাটিগণিত টাইপের যেগুলো অঙ্ক মানে বুঝতে হয়, ব্রেন খাটাতে, এগুলো খুবই আমার ভালো লাগতো। ভালো লাগতো না হ্যাঁ, আমার তুই হলো তুমি যদি পাটিগণিত কম পারো তার মানে তোমার হলো ম্যাথের সমস্যা আছে, এটা সত্যি কথা। কম পাই না কিন্তু করতে ভালো লাগে না, শরীর বেশি করছে। পাটিগণিত করতে হবে, সমীকরণ এগুলো পারতে হবে। আর এই অন্তরীকরণ জগতীকরণ কেমন? শুরু করো না? ত্রিকোণমিতি কথা আল্লাহ, এগুলো কারণ ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার, সমীকরণ, অন্তরীকরণ জগতীকরণ, ত্রিকোণমিতি। তার মানে এগুলো বড় বড় তিনটে চ্যাপ্টার, তো এইগুলো শুরু করা মানে তোমার সবই আছে। হ্যাঁ, তিনটা অধ্যায় শুরু করো না কেন? একবারে শেষ। তুমি করছো? বাস। অন্তরীকরণ করছো? একটা সিকিউ ভাই পুরাটাই কমন আসছে। আমি করি, আমি ওয়ান শট করে গেছো মনে, মানে মনে ওয়ান আছে শট কিন্তু করে লিখতে গেছি। এই দেখো। টাইপে করি। এখানে দেখো, তাহলে এগুলো হলো, তাহলে রক্ত লাল দেখায় কেন? এই যে হিম গ্রুপের জন্য। ওকে, লোহিত রক্তকণিকার কাজ মুস্ত করতে হবে, বুঝছো? পরীক্ষা আসবে গ নাম্বারে, লোহিত রক্তকণিকার কাজগুলো কী কী। একটু আগে বললাম, ওখানে কী বলে আসলাম প্রথম পৃষ্ঠাতে? রক্তের সান্দ্রতা মেনটেন করে, তাই না? তাহলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে, রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে, ভেলসটা করে। এগুলো হিমোগ্লোবিন এবং অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফার রূপে রক্তে অম্ল ক্ষারের সাম্য রক্ষা করে। এগুলো পড়বা, রসায়নে, বুঝছো? বাফার বলতে এমন একটা জিনিস যেটা কী করে বলো তো, পিএইচ মেনটেন করে। আমাদের দেহে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারের পরিবর্তন হয়, পিএইচের পরিবর্তন, সেটা এটা আমাদের দেহের মানে ফিজিওলজিক্যাল বা আমাদের দেহ এটাকে মেনটেন করে, কমে দেয়। এমন একটা দ্রবণ, তুমি যেখানে যদি সামান্য পরিমাণ অ্যাসিড দাও বা লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দাও, এটাকে নিউট্রালাইজ করে দাও। ওকে,
বাফার দ্রবণ কাকে বলে বলো তো? বাফার দ্রবণ যে দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও সেই দ্রবণটা সেই পিএইচটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, সেই দ্রবণকে সাধারণত পিএইচ বলে। বাফার। এটা তো সংজ্ঞা হলো। কোন একটা দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে যে লবণ উৎপন্ন হয়, সেই লবণ এবং অ্যাসিডের মিশ্রণকে বলা হয় বাফার দ্রবণ। অর্থাৎ যদি বলি দুর্বল ওটা তো আপনার অম্লীয় বাফার দ্রবণ। শোনো, বাফার দ্রবণ দুই ধরনের, এটাই কথা হলো। এখন যখন এখানে বলবা যখন সংখ্যা, তখন দুইটাকে মেনশন করে বলতে হয়। বই এইভাবে দেওয়া হয়, পিএইচটা নিয়ন্ত্রণের ক্ষমতা যে দ্রবণটা আছে। এভাবে না, বাফার যখন তুমি সংখ্যাটা দিবা তখন হলো ডাইরেক্ট একটা দুইটা মেনশন করতে হয়, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। দুইটাকে এমনভাবে ডিমেনশন করতে হবে দুইটাতে তো উঠে আসে, দেখবা আছে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন, তাহলে কি বলবো এখানে? এগুলো বললাম। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন যুক্ত থাকে যা মানুষের ব্লাড গ্রুপিং নির্ণয়ে সহায়তা করে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি রক্তে আমাদের দুইটা উপাদান, দুইটা জিনিস থাকে, অ্যান্টিজেন, একটা হলো অ্যান্টিবডি। কি থাকে? যেগুলো ব্লাড গ্রুপিংয়ে সহায়তা করে। এবং আমরা এটাও বলছিলাম অ্যান্টিজেন মানে কি, বাইরের প্রোডাক্ট, বাইরে থেকে আসে। তবে এখানে একটা জিনিস দেখবো যেটা আমাদের লোহিত রক্তকণিকার সাথে থাকে, সেটাও কি বলতো? অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কই আছে? এটা কিন্তু প্রাচীরে, লোহিত রক্তকণিকার বাইরে থাকে। এটাতে মনে রাখবা যে আমরা যেটা বলতেছি যে অ্যান্টিজেন হলে বাইরে সাবস্টেন্স বাইরে থেকে আসবে, তার মানে লোহিত রক্তকণিকা কোথায় থাকবে? বাইরে থাকবে। আর অ্যান্টিবডি কোথায় থাকে? ভিতরে। এটা যেমন রাখবে। তো অ্যান্টিজেন এটা কি থাকবে? এটা সংযুক্ত থাকে, বুঝছো? এটা ব্লাড গ্রুপের সহায়তা, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। তো এইসব কণিকা রক্তে কী করে বলো তো? বিলিরুবিন এবং বিলিবার্ডিন উৎপন্ন করে। মানে আমরা কি হিমোগ্লোবিন ভেঙে গিয়ে হিম তৈরি করে, হিম এবং গ্লোবিন, এবং হিম ভেঙে গিয়ে কী হবে? বিলিরুবিন এবং বিলিবার্ডিন। এটা এবার মনে রাখবা। লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তার লোহিত রক্তকণিকা কী তৈরি করতে পারে? নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে, ওকে, যা এন্ডোথেলিয়াম কোষের অ্যারাইজিন এর মতো কি অ্যারাজিনিনের মতো কাজ করে। এন্ডোথেলিয়াম কোষ এটা আমাদের এক ধরনের বিশেষ ধরনের কোষ, বুঝছো? এন্ডোথেলিয়াম এটা হলো মানে বলি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এক ধরনের কোষ, এন্ডোথেলিয়াম কোষ, যেটা আর কি আমাদের দেখা যায় যে না পরিবেশ না, যেটা এখানে বিভিন্ন কাজ, যেমন ব্লাড সেলগুলো ধ্বংস হয় যেখানে হয়, এগুলো এখানে হয় ওখানে যাবে। এইগুলো কি বলতো? হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করতে পারে। কি করতে পারে? তাহলে এগুলো আমাদের লোহিত রক্তকণিকা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করতে পারে। যেমন কী কিছু বলতে দেখলাম, হাইড্রোজেন সালফাইড গ্যাস, নাইট্রিক অক্সাইড, বিলিরুবিন, বিলিবার্ডিন, কি কোথা থেকে? হিম থেকে। এবং নাইট্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করতে পারে, ওকে, যা রক্তনালী সংকোচন করতে সহায়তা করে বা সংকোচন প্রদান করে, বুঝছো? তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের কাজ কি? রক্তনালী সংকোচন করা, মনে রাখতে হবে। এগুলো অনেক সময় দেহের কি অনাক্রমণতায় সাড়া প্রদান করে বা ইমিউন রেসপন্সে সাড়া প্রদান করে, বোঝো? অনাক্রমণতায় বা ইমিউন রেসপন্স বলতে বোঝো, অর্থাৎ দেহে বাইরে থেকে কিছু একটা গেল, সেটা সাড়া দিল যে আমার দেহের ভেতরে কিছু একটা আসছে, বুঝছো? এটা জানাই দাও, এটাকে বলা হয় ইমিউন রেসপন্স, ওকে। এইগুলোতেও কাজ করতে পারে। ব্যাকটেরিয়া আক্রান্ত হলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন সৃষ্টি হয়, যা জীবাণুর কোষ প্রাচীর ভেঙে দিয়ে একে ধ্বংস করে। যদি এটা খুবই কম ইফেক্টিভ, এটা আমাদের অতটা কাজ করে না, ঠিক আছে? তো এটাও কিন্তু হালকা পরিমাণে ধরা যেতে পারে, তবে এটা পরীক্ষা আসেও না, অতটা ইম্পর্টেন্ট ইস্যু না। তাহলে ব্যাকটেরিয়ার আক্রান্ত হলে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন বা ফ্রি আয়ন সৃষ্টি হয়, যা জীবাণুর কোষ প্রাচীর ভেঙে দিয়ে একে ধ্বংস করে। এটা অত ইফেক্টিভলি কাজ করে না। তাই যদি হতো আমাদের যে কোনো পরজীবী অ্যাটাক করতে পারতো না, তাহলে আর যে শ্বেত রক্তকণিকার দরকার ছিল না। মেনলি এই কাজগুলো কে করে? শ্বেত রক্তকণিকা। দেন শ্বেত রক্তকণিকাও যখন ফেল মেরে যায়, তখন কী দিতে হয়? অ্যান্টিবায়োটিক দিতে হয়, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হয়, তাই না? অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হয়। তো এগুলো তো দরকার ছিল না, অ্যান্টিবায়োটিক দরকার ছিল, এটা অতটা ইফেক্টিভ না। এগুলো পটাশিয়াম বাইকার্বনেট হিসাবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য পরিমাণ কি নিয়ে যায়? কার্বনেট পরিমাণ করতে পারে, ওকে। তাহলে এই যে হিমোগ্লোবিন সামান্য পরিমাণ কি করতে পারে? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে, শুধু ডাইরেক্ট কথা। হিমোগ্লোবিন সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে। তাহলে কী কী দেখলা এখানে? লোহিত রক্তকণিকার কাজ দেখলাম, এটা কি বলতো? সর্বপ্রথম যদি বলি, এটা হলো অক্সিজেন পরিবহন করে।
সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ করে বাইকার্বনেট গ্রুপে, ঠিক আছে, পটাশিয়ামের বাইকার্বনেট গ্রুপে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিমাণ করে এবং রক্তের সান্দ্রতা মেনটেন করে, এটা আমরা জানি, তাই না? এবং দেখলাম এগুলো এবং আন্তঃকোষীয় বাফার রূপে কাজ করে। বাফার হলো দুই ধরনের, একটা হলো আন্তঃকোষীয়, আরেকটা কি বলতো, একটা হলো ইন্টারস্টেশিয়াল বাফার আছে, আন্তঃকোষীয়। ইন্টারস্টেশিয়াল বলতে আন্তঃকোষীয় বা ওটা কি, এটা আন্তঃকোষীয় বলছে না, অন্তঃকোষীয়, অন্তঃকোষীয় এবং আন্তঃকোষীয়, ঠিক আছে। মানে অন্তঃকোষীয় বলতে কোষের ভেতরে বাফার হিসেবে কাজ করে। আবার কেউ আছে কি কোষের বাইরে, যেমন ইন্টারস্টেশিয়াল স্পেল আছে, যেগুলো আছে এগুলো পড়বা, সবই রাসায়নিক বিক্রিয়া আছে, কয় ধরনের বাফার কী কী সবগুলো দেওয়া আছে। তো এগুলা কাজ করে আর কি, অন্তঃকোষীয় বাফার রূপে কাজ করে এবং ব্লাড গ্রুপিং নির্ণয়ে সহায়তা করে। কি অ্যান্টিজেন থাকে আমাদের, আরবিসি প্লাসের অ্যান্টিজেন থাকে এগুলো। আবার দেখলাম আমাদের হিম থেকে বিলিরুবিন এবং বিলিবার্ডিন তৈরি হয় আর কি। এবং এখানে দেখলাম এক ধরনের যৌগ তৈরি হয়, সেটা হলো নাইট্রিক অক্সাইড, ওকে, এটা এনজাইম হিসেবে কাজ করে। আবার দেখলাম এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, যেটা কি করে রক্তনালী সংকোচন ঘটায়। আরও কি দেখলাম এখানে আমাদের ইমিউন রেসপন্সে বা দেহের অনাক্রমণতায় সাড়া প্রদান করে, এটা একটু দেখলাম। আর এইটা লাগবে না, এগুলো বলবো না, ঠিক আছে। তো এগুলো এখন পড়া, তো এটুকু পড়বা, লোহিত রক্তকণিকা অবধি পড়বা, ঠিক আছে। লোহিত রক্তকণিকা তাহলে কি, এখানে কী কী উপাদান আছে, কম্পোজিশনগুলো কী কী, কাজগুলো কী কী, এগুলো পড়বা, ওকে। অন্ত বলতে ভেতরে, আন্ত বলতে বাইরে। এমনিতে এখন অন্ত স্কুল যেটা মনে করেন নিজের স্কুলের কি অন্ত স্কুল ক্রিয়া প্রতিযোগিতা, অর্থাৎ নিজের স্কুলের বিভিন্ন শ্রেণীর মধ্যে হয়। আন্ত স্কুল বলতে একটা স্কুলের সাথে অন্য স্কুল। তো এখানে এই যে এটা আমি ডাইরেক্ট বলে দিই, যদি এখানে দুইটা কোষ আছে, আন্তঃকোষীয় বাফার বলতে এই কোষের ভেতরে যে সাইটোপ্লাজম আছে না, সাইটোপ্লাজমের ভেতরে হয় বাফার, এখানে কোনো অনুজীব মানে পিএইচ মেনটেন করে আর কি এর ভেতরে। আর এটা হলো আন্তঃকোষীয় বলতে এই যে কোষের মধ্যে মাঝে ফাঁকা জায়গা আছে, ইন্টারস্টেশিয়াল স্পেস, যেমন আমরা কই থাকি লিম্ফেটিক ফ্লুইড থাকে না, লিম্ফ থাকে না, থাকে তো, লসিকা থাকে না, তো এই যে এর ভেতরে থাকে এক ধরনের বাফার সিস্টেম, এগুলোকে বলি আমরা আন্তঃকোষীয় বাফার হিসেবে কাজ করে। অর্থাৎ এর ভেতরে পিএইচগুলো নিয়ন্ত্রণ করে যে বাফারটা, তাকে বলবো আমরা আন্তঃকোষীয় বাফার। আর এই কোষের ভেতরে যেটা করে সেটা হলো অন্তঃকোষীয় বাফার। এগুলো দেওয়া আছে যে কোনটা অন্তঃকোষীয় কোনটা আন্তঃকোষীয় বাফার, এগুলো ডিটেলস পাবে। আর এখানে একটা এই যেটা আপাতত পড়ে নিবা, মুক্ত করে নিবা, পড়ার কম হয়ে যাচ্ছে না, বেশি দিচ্ছে। তো এখানে হলো বোনস, এই যে বোনসের দেখো এই যে প্রান্তে থাকে কি বোন মেরু, ঠিক আছে, রেড বোন মেরু। বলো তো বোনের ভেতরে কি থাকে, রক্তনালী থাকে, হাড্ডির ভেতরে রক্তনালী থাকে, অবশ্যই থাকে। এই যে রক্তনালী, হাড্ডির ভেতরেও রক্তনালী থাকে এবং রক্তনালী প্রবেশ করার মতো ছিদ্র আছে, ঠিক আছে, মেডিকেলে পড়লে বুঝতে পারবে। তাহলে দেখো হ্যাঁ সবার মধ্যে থাকে, তুমি কেমন সব হাড্ডি খাইছো দেখছো, ছিদ্র থাকে, তুমি তো ডাইরেক্ট একদম কম মানে একটু লং হাড় তো নিয়ে আসো না, নিয়েছো তখন তো বুঝতে পারবে না, বোঝা যায় ওই যে ভেতরে ক্যাভিটিটা থাকে না, এই যে ফাঁকা গবর থাকে না ভেতরে, এর ভেতরে থাকে ক্যালসিয়ামগুলো সাথে মনে হয় হ্যাঁ ক্যালসিয়াম, আবার বলতেছে ক্যালসিয়াম, মানে যাই হোক আমরা চর্বি। এগুলো তো সূক্ষ্ম রক্তকণিকা, তো ওর তো মানে মোটা রক্তকণিকা না, ঠিক আছে। এই দেখা যায় যে বোনসের, এই যে বোনস আছে না হাড্ডির ভেতরে থাকে, পাবে সূক্ষ্ম রক্তকণিকা, এগুলো কোষিক জালিকা লেভেলের বলতে পারো। তো এগুলো মনে রাখবা। দেখো তাহলে এই যে এখানে যে কোষটা আছে যেখান থেকে ব্লাড বা রক্তকণিকা তৈরি হয়, সেটা বলা হয় স্টেম সেল, না হেমাটোপয়েটিক স্টেম সেল, ওকে। তাহলে দেখো স্টেম সেল থেকে দেখো ভাগ আছে, একটা হলো এরিথ্রোব্লাস্ট, মানে সেলের আগে হলো ব্লাস্ট হয়, ঠিক আছে, এরিথ্রোব্লাস্ট, তারপর মায়োলোব্লাস্ট, ঠিক আছে, এরাইথ্রোব্লাস্ট থেকে এরাইথ্রোসাইট, এবং এরাইথ্রোব্লাস্টে দেখো নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াসটা চলে যায় ম্যাচিউর হবে এরাইথ্রোসাইট। এগুলো অনেক প্রক্রিয়া আছে, লোহিত রক্তকণিকা কীভাবে তৈরি হয়, অনেক ম্যাচুরেশন ফ্যাক্টর আছে, এগুলো তোমাদের জন্য না। তারপরে দেখো মায়োলোব্লাস্ট থেকে তৈরি হয় সবগুলো আমাদের কি শ্বেত রক্তকণিকা, মায়োলোব্লাস্ট থেকে দানাদারগুলো নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল। আর এই যে মনোব্লাস্ট থেকে তৈরি হয় হলো মনোসাইট, এবং লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হয় হলো লিম্ফোসাইট। তো এগুলো একটু মনে রাখতে হবে, সবগুলো মুখস্থ করতে হবে। দেন হলো কি মেগাক্যারিও ব্লাস্ট, বুঝছো, তার মেগাক্যারিওসাইট, দেন হলো প্লেটলেট। তাহলে কোনটা কীভাবে তৈরি হচ্ছে এটা মুখস্থ করবা, বাসা পড়া, হ্যাঁ, তো এটা মুখস্থ করবা, ধরবো এই যে সবটা। প্রথম নামগুলো মুখস্থ করবে, এরাইথ্রোব্লাস্ট থেকে এরাইথ্রোসাইট,
মায়োলোব্লাস্ট থেকে হলো গ্রানুলোসাইট, আর হলো এক গ্রানুলোসাইট দুইটা যেটা আছে মনোব্লাস্ট আলাদা, লিম্ফোব্লাস্ট। নামে রাখে শুধু ব্লাস্ট দিবা তাতে হয়ে যাবে, কঠিন না তো। মনোসাইট মানে মনোব্লাস্ট থেকে, লিম্ফোসাইট মানে লিম্ফোব্লাস্ট থেকে, আর এই যে গ্রানুলোসাইট তিনটা আছে এগুলো সবগুলো হলো মায়োলোব্লাস্ট থেকে। ওকে, আর এরিথ্রোসাইট হলো এরিথ্রোব্লাস্ট থেকে। ওকে, আর এই যে প্ল্যাটলেটটা একটু কঠিন আছে, এটা কি বলতো মেগাক্যারিওসাইট, দেন হলো কি মেগাক্যারিওব্লাস্ট। তো ইজি, মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট, দেন হলো প্ল্যাটলেট। সহজই আছে, একবার দেখবা হয়ে যাবে। আর সবগুলো কোথা থেকে আসে? স্টিম সেল থেকে, স্টিম কোষ থেকে। তা আশা করি বুঝতে পারছো।